এলিজা লিখেছেন ডায়না ইমরোজ লাকি। পর্ব সংখ্যা ৩। তিলকনগর। রমজান চাপা কণ্ঠে উত্তেজিত হয়ে বলে উঠল, পাখিমা, পাখিমা, কি হয়েছে তোর? তোমরা কই, দেখো পাখির কি হয়েছে। দৌড়ে আসে এলিজা জয়তুন। পাখির কোনো জ্ঞান নেই, জমিনে পড়ে আছে। রমজান পাজা কোলে করে চৌকিতে শুইয়ে দেয়। এলিজা পানি চোখে ছিটাতে থাকে। পাখি নিস্তেজ হয়ে আসছে। এলিজা ভেজা কণ্ঠে বলল, এই বোন, চোখ খোল, আর কত কষ্ট দিবি এই অবাকা বোনকে। বলেই অঝরে কান্না শুরু করে দিল এলিজা। রমজান, আমাদের শহরে যাওয়া দরকার, ওর চিকিৎসা করানোর মতো সামর্থ্য তো আমাদের নেই। এই অবস্থায় ওরে নিয়ে বসে থাকবো? সেদিন যে ছেলেটা আসছিল, ওর কাছে একবার গিয়ে দেখলে হয় না? এলিজা পাখিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, না মামা, কারো দয়া নিয়ে বাঁচতে চায় না। আমার বোনের কিছু হবে না, আমি আছি পাখি, আমার পাখির জন্য। পাখি কিছুক্ষণ পর চোখ টিপ টিপ করতে থাকে। এলিজা পাখির মাথায় হাত বুলিয়ে বলল, তোর কিছু হবে না যতদিন আমি আছি। জয়তুন, আমাদের ছোট্ট পাখির কি হইব শুনি? পাখি শীঘ্রই সুস্থ হইয়া যাইব। পাখি শোয়া থেকে উঠা বস। এলিজার দিকে তাকিয়ে মৃদু হাসল। এলিজা অন্যদিকে ফিরে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলল, কি খাবি বল, আমি বানিয়ে দিব। আজকে তুই যেটা বলবি সেটাই বানাবো। পাখি মুচকি হেসে নরম গলায় বলল, আপু, তোমার হাতে খিচুড়ি অনেক মজা, দিবে আমায় রান্না করে? এলিজা, কেন দেব না? আমার পাখির জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। পাখির কপালে এলিজা চুমু খায়। রমজান, তোগো এই বন্ধন আল্লাহ কোনোদিন ছিন্ন না করে। মামি, তুমি পাখির কাছে থাকো, আমি সবার জন্য খিচুড়ি রান্না করি। এলিজা চৌকি থেকে উঠে যেতেই পাখি পেছন থেকে ওড়নাটা টেনে ধরে। এলিজা থমকে গিয়ে পেছনে তাকায়। পাখি বলল, আপু, আমাকে তুমি শহরে নিয়ে চিড়িয়াখানায় বাঘ সিনেমা দেখাবা না? এলিজা পাখির কাছে গিয়ে দু হাত পাখির দুপাশে রেখে বলল, এবার তুই পুরোপুরি সুস্থ হয়ে গেলেই নিয়ে যাব। পাখি, সত্যি তো? এলিজা, ৩ সত্যি। এলিজা রান্নাঘরে খিচুড়ি রান্না করতে চলে গেল। এলিজা কারো উপস্থিতি অনুভব করলো, মনে হলে পেছনে কেউ আছে। পেছনে ঘুরে দেখলো নীরা দাঁড়িয়ে আছে। এলিজা, ভাবি আপনি? একটা পিঁড়ি টেনে দেয়। মৃদু হেসে বসলো নীরা। নীরা, কাঁদছিস কেন এলিজা? এলিজা অন্যদিকে ফিরে হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে বলল, কোথায় কান্না করছি, আগুনের তাপ লেগেছে হয়তো। নীরা, বোকা ভেবেছিস আমি সব বুঝি। পাখির জন্য মন খারাপ, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। এলিজা নীরার দিকে দৃষ্টি স্থাপন করলো, চোখে আগুনের ঝলকানি নিয়ে বলল, পোড়া কপাল আমার। নীরা এলিজার মুখে এরকম বাক্য শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রকুশকে ভাবল, এরকম কথা বলছে কেন? ঢাকা স্টামফোর্ড কলেজ। মীরা কলেজের পিয়নকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, সায়ান স্যার কোথায়? পিয়ন, সে তো বাংলা বিভাগের ক্লাস নিচ্ছে ৩ তলায়। কোনো দরকার? মীরা, না এমনি। বলে মীরা চলে গেল ৩ তলার দিকে। সায়ান তালুকদার ঢাকা স্টামফোর্ড কলেজের শিক্ষকতার চাকরি করেন। চাকরির তার কোনো দরকার নেই, কারণ তার বাবা একজন প্রভাবশালী। কিন্তু এলিজাকে পেতে হলে করতে হবে চাকরি, নয় বেকার বলে সম্বোধন করে প্রত্যাখ্যান করবে। মীরা বাংলা বিভাগের ক্লাসের সামনে এসে ঘুরঘুর করছে। সায়ান ক্লাস নিচ্ছে। সায়ানের ক্লাস করার জন্য প্রতিটা মেয়ে পাগল, আর কারো ক্লাস করুক বা না করুক, সায়ানের ক্লাস করার জন্য তারা পাগল। সায়ানের চোখ পড়ল মীরার দিকে। মীরাও একজন শিক্ষিকা। সায়ান, মীরা ম্যাডাম কিছু বলবেন? মীরা, না, আসলে দুপুরের খাবার খাওয়ার সময় হয়েছে, খেতে যাবেন না? সায়ান, হ্যাঁ, ক্লাসটা শেষ করেই যাব। মীরা, আমি আপনাকে আজ লাঞ্চের জন্য দাওয়াত দিলে কি গ্রহণ করবেন? সায়ান, কেন নয় ম্যাডাম, আপনার দাওয়াত ফেলা যায়? বলে একসাথে হেসে উঠল মীরা ও সায়ান। মীরা ক্লাসের দিকে পরখ করে দেখলো ক্লাস ভর্তি মেয়েরা। বুঝতে আর বাকি নয়, সায়ান ক্লাস নিচ্ছে তাই মেয়েরা ক্লাস করবে। তবে মীরার খুব হিংসে হচ্ছে, বলতে পারছে না ক্লাসের সময় শেষ। সায়ান, চলুন যাওয়া যাক। দুজনে পাশাপাশি হাঁটছে। মীরা সায়ানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, সায়ান স্যারের বাড়িতে কে কে আছে? সায়ান, মা, বাবা, দাদু, ছোট বোন। মীরা, আর ভাবি? সায়ান হেসে উঠল, বলল, এখনো হয়নি, তবে আশা করি খুব শীঘ্রই হবে।
মীরা, এখানে ভালো একটা হোটেল আছে, রজনীগন্ধা হোটেল, চলুন ওখানে যাই। দুজনে হাঁটতে থাকে পথের বাঁকে। মীরা সাদা রঙের শাড়ি পরা, চুলটা খোপা করা, দেখতে ভারী সুন্দর লাগলেও সায়ান পরক্ষই করছে না। কিছু দূর যেতেই পথের কাছে একজন বেলি ফুল বিক্রেতাকে দেখতে পায় সায়ান। বেলি ফুলের মালাগুলো দেখছে। সায়ান বিক্রেতার কাছে যায়। সায়ান প্রশ্ন করলো বিক্রেতাকে, এই দুপুরবেলাও বেলি ফুল বিক্রি করছেন? শুকিয়ে যাবে না? বিক্রেতা, কি করব স্যার, বিক্রি হচ্ছে না। সায়ান, আমাকে দিয়ে দিন সবগুলো। বিক্রেতা মহা খুশি। মীরার বেলি ফুল পছন্দ, মনে মনে নিজের জন্য কিনছে সেই চিন্তাই করলো। মীরা, ফুলগুলো কার জন্য? সায়ান মৃদু হেসে বলল, তার বেলি ফুল পছন্দ আর আমার পছন্দ তার মুখের হাসি। মীরা, কার পছন্দ আমি কি জানতে পারি? সায়ান, ম্যাডাম খুব খিদে পেয়েছে, এখনই সব বলে দিলে পরে বলবো কি? সায়ান বাম হাতে করে বেলি ফুলগুলো বুকের সাথে আগলে রেখেছে। মীরা খেতে খেতে বারবার সায়ানের দিকে পরক্ষ করছে, এমনভাবে ফুলগুলো ধরে আছে যেন কেউ ছিনিয়ে নিবে। মীরা কোনো প্রশ্ন করলো না। খাওয়া শেষ করে দুজনে ক্যাম্পাসের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। মীরা সায়ানের দিকে দৃষ্টি স্থাপন করে বলল, স্যার আপনি আমার কাছে ভালোবাসা মানে স্যার আপনার কাছে ভালোবাসার মানে কি? সায়ান ভারী একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসার মানে যত্ন, ভালোবাসা মানে সম্মান, ভালোবাসা মানে ভালোবাসার মানুষটিকে আগলে রাখা, তার দেহরক্ষিতা নয়, তাকে বোঝা, কেউ তার ভালোবাসার মানুষটির দিকে খারাপ নজর দিলে তার চোখ উপড়ে ফেলা। মীরা ঠোঁট কুঁচকে হেসে বলল, আপনি তো দেখছি পুরাই শাহজাহান। সায়ান, শাহজাহানকে না জানি না, তবে শাহজাহানের মতো তাজমহল না করতে পারলে তার জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দিব। মীরা উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, কাউকে ভালোবাসেন? সায়ান মুচকি এসে ফুলগুলোর দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কে সেই ভাগ্যবতী নারী? আছে একজন ভুবনমোহিনী সুন্দরী নারী, যার সৌন্দর্যের তুলনা হয় না, তবে সে চাক বা না চাক, পরের 7 জন্ম ধরেও আমি তাকে ভালোবাসবো। কথা বলতে বলতে ক্যাম্পাসের কাছে চলে আসে। চৌধুরী বাড়ি, গতকাল রাতের বাকি অংশ। অপূর্ব, ভাই মিথ্যে বলিস না, ভয় দেখাস না, আমি জানি রায়হান তোর বাসায়, তোরা দুজন মিলে ভয় দেখাচ্ছিস, ছোটবেলায় তো ঠিক এমনটাই করতি। অপূর্ব ক্রোধের স্বরে বলল, ফালতু কথা বলা বন্ধ কর, এটা মজা করার সময় নয়, এতদিন পর বাসায় ফিরেছি আর আমরা লুকোচুরি খেলবো? সূর্য, তাহলে ও কোথায়? অপূর্ব, চল ওর বাড়িতে দেখা যাক। সূর্য, তাও এত রাতে? অপূর্ব, এখন রাতের হিসেব করে সময় নষ্ট করা যাবে না। গেটের সামনে গাড়ির দিকে এগোবে, ঠিক তখনই পেছন থেকে অপূর্বর কাঁধে কেউ হাত দেয়। অপূর্ব থমকে দাঁড়ায়, পেছনে ফিরে দেখে জয়া। অপূর্ব, মা এত রাতে তুমি এখানে? জয়া, তোকে দেখলাম বাহিরে বের হচ্ছিস, তাও এত রাতে, কি জন্য বের হচ্ছিস সেটাই দেখতে এলাম। জয়া, বাবা সূর্য, তুমি এত রাতে? আসলে আন্টি, হয়েছে কি, রায়হানের কথা বললে ঠিক তখনই আসলে আন্টি হয়েছে কি, রায়হান এর কথা বলবে ঠিক তখনই অপূর্ব ইশারায় বারণ করলো। অপূর্ব আমতা করে বলল, মা আসলে আমাদের এক বন্ধুর জন্মদিন, ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, তুমি ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। দারোয়ান চাচাকে ডেকে অপূর্ব বলল, চাচা আমাকে ভেতরে নিয়ে যান, আর আমি না ফেরা পর্যন্ত গেটের সামনে থেকে নড়বেন না। আচ্ছা স্যার, বলে অপূর্ব আর সূর্য গাড়ি নিয়ে বেরিয়ে যায়। জয়ার বুঝতে আর বাকি রইল না অপূর্ব কিছু লুকিয়েছে, কিন্তু কি এমন হয়েছে যা লুকাতে হবে? সূর্য, তুই তোর মাকে মিথ্যে বললি কেন? অপূর্ব, সত্যিটা বললে আমাকে ঘরবন্দি করে রাখবে মা, চারদিকে যা হচ্ছে, মা তো চাই না আমি পুলিশের চাকরি করি, রায়হান নিখোঁজ জানলে তো মা হতাশায় পড়ে যাবে। সূর্য, কিছুদিন আগে রায়হানের জন্মদিনে শেষ দেখা হয়, কত আনন্দ করলাম, আর আজ কতদিন কোনো কথা হয় না, ভেবেছি তোরা ফিরলে দেখা করব, আগের মতো আড্ডা দেব। অপূর্ব থমকে গিয়ে গাড়িটা মাঝ রাস্তায় থামিয়ে দেয়। সূর্যর দিকে দৃষ্টি স্থাপন করে ভ্রু কুঁচকে বলল, জন্মদিন রায়হানের? কততম জন্মদিন আর আমি জানি না? সূর্য, তোর সাথে তো তখন ওর মনোমালিন্য হয়, ভুলে গেলি? অপূর্ব, কততম জন্মদিন ছিল? 27তম। এটা শুনে অপূর্বর কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে, হাত পায়ে কাঁপুনি শুরু হয়, বিড়বিড় করে বলছে, এটা হতে পারে না, এটা হতে পারে না। সূর্য, এই কি হলো তোর? ঠান্ডা হাওয়া বইছে আর তুই ঘামছিস কেন? অপূর্ব কাপা কণ্ঠে বলে উঠল, কিছু না, রায়হানের জন্য চিন্তা হচ্ছে, ও যেন ঠিক থাকে। বলেই ক্রোধ দেখিয়ে স্টিয়ারিংয়ে একটা ঘুষি মেরে বলল, কি হচ্ছে এসব? সূর্য, চল, এত চিন্তা করে কি হবে, রায়হানদের বাড়ি যাওয়া যাক, হতে পারে কোনো এভিডেন্স পাওয়া যাবে। দরজায় কড়া নাড়া শব্দ।
রেনু বেগম, মনে হয় রায়হান এসেছে। কে আছিস, দরজা খোল, আমার রায়হান আসছে। 50 বছরের রায়হানের মা হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে থাকেন সারাদিন। সেলিম দৌড়ে গিয়ে দরজা খুলেই দেখলো অপূর্ব আর সূর্য। পিছন দিয়ে উঁকি মেরে বলল, রায়হান কোথায়? ও আসেনি কি তোমাদের সাথে? অপূর্ব ও সূর্য দুজনের মুখের দিকে চোখাচোখি করলো। অপূর্ব বলল, আসলে আঙ্কেল ও আছে হয়তো কোথাও, ঘাপটি মেরে বসে আছে, হয়তো লুকোচুরি খেলছে আমাদের সাথে। রেনু, কই রে আমার রায়হান, ও কোথায়? অপূর্ব, বাবা তুই তুই আসছ? অপূর্ব রায়হানের মায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আন্টি রায়হানের কিছু হবে না, আমরা আছি তো। অপূর্ব কান্নারত কণ্ঠে বলল, ও তো লুকোচুরি খেলার অভ্যাস ছোট থেকেই, ও চলে আসবে, নিজে যদি না আসে আমরা খুঁজে নিয়ে আসবো। বড্ড বার বেড়েছে ও, ওকে এবার পেলে দেখবেন ওর কি অবস্থা করি। রেনু হু হু করে কান্না শুরু করে দিল। অপূর্বের হাত ধরে বলল, আমি কিন্তু বাঁচবো না অপূর্ব, আমার ছেলে চাই, নয়তো আমার মা ডাকবে কে? রায়হান তাদের একমাত্র ছেলে, আর কোনো সন্তান নেই তাদের। সেলিম, ওর কিছু হবে না তো? অপূর্ব, আঙ্কেল এসব কি বলছেন, ওর কিছু হবেই না। সূর্য এদিকে পুরো ঘর খুঁজে কোথাও কিছু পায়নি। সূর্য অপূর্বকে ইশারা করলো ঘরের কিছু পাওয়া যায়নি। অপূর্ব, আন্টি আমরা আসছি, আর দেখবেন রায়হান শীঘ্রই ফিরে আসবে। বলে উঠে দাঁড়িয়ে দরজার দিকে আসবে, তখনই রেনু বেগম পেছন থেকে অপূর্বের হাতটা টেনে ধরে। অপূর্ব থমকে দাঁড়ায়। রেনু বলল, কথা দাও রায়হানকে সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে দিবে। অপূর্বের থুকবুকানিটা বেড়ে যায়। নতস্বরে বলল, আন্টি ও ফিরে আসবে, কথা দিচ্ছি। বলেই চোখ মুখ মুছে বেরিয়ে যায়। অপূর্ব সূর্যকে বলল, চল তোকে বাড়িতে ছেড়ে দেই, অনেক রাত হয়েছে। সূর্য, না আমি একাই যেতে পারবো। অপূর্ব, সময়টা ভালো না, একা যাস না, ওর গাড়িতে। সূর্যকে বাড়িতে ছেড়ে অপূর্ব বাড়ি চলে আসে। রাত 2:30। বাড়ির মধ্যেই প্রবেশ করতেই দেখে চাঁদনি সিঁড়িতে বসে আছে। এত রাতে তুই এখনো ঘুমাসনি? চাঁদনি, কি করে ঘুমাবো, ফুফু তোর চিন্তায় অস্থির হয়ে পড়ে আছে। কি এমন দরকার যে এত রাতে বের হতে হবে? অপূর্ব, আমি একজন পুলিশ, আমার রাত আর দিন নেই, যখন কাজ থাকে তখনই বের হতে হবে। বলে সে উপরে উঠতেই চাঁদনি পেছন থেকে বলল, অপূর্ব তোর ঘর থেকে এটা পেয়েছি। অপূর্ব ঘুরে তাকালো, দেখলো এলিজার নূপুরটি। অপূর্ব, আমার জিনিসে হাত কেন দিয়েছিস? দে বলছি বলেই হাত থেকে টেনে নেয় নূপুরটি। চাঁদনি, এটা কার? অপূর্ব, সেই কৈফিয়ত কি তোকে দেব? বলে নিজের ঘরে চলে যায়। অপূর্বের মস্তিষ্কে হাজার চিন্তা, এত চিন্তার পরও কোনো এক কারণে অপূর্বের মুখে মৃদু হাসি। আনমনে নূপুরটি দেখছে, বিড়বিড় করে বলছে, খুব শীঘ্রই তোমাকে আমার করে আনবো। এত দূরে তুমি, তবুও কেন মনে হয় তুমি খুব কাছে। আমার প্রিয় এলিজা। বলেই নূপুরটিতে চুমু খায়। এক বালিশে অপূর্ব আর অপর বালিশে অপূর্ব নূপুরটি রাখে। বলল, কবে যে নূপুরটির জায়গায় তুমি থাকবে। রাত যতই বেড়েছে অপূর্বের চোখে ঘুম নেই। হঠাৎ উঠে বসে পড়ল। হঠাৎ করে মাথায় আসলো সায়ান এর কথা। বিড়বিড় করে বলছে, ওই শালা না জানি আমার ভালোবাসাটাকে কেড়ে নেয়। না না, এটা কি ভাবছি? ভাগ্য থাকলে আমার এলিজাকে কেউ কেড়ে নিতে পারবে না। ভাগ্য থাকলে পাবো এমন চিন্তাও কেন করছি? তাকে পাওয়ার জন্য শত চেষ্টা আমি করব, হাজার মানুষের সাথে লড়বো, তাও আমার ভালোবাসাকে আমার করবই। বেশ কিছুক্ষণ একা একা বিড়বিড় করতে করতে মনের অজান্তে ঘুমিয়ে পড়ে। তিলকনগর। অপূর্বের দেওয়া চিঠিটি এলিজা খুলে পড়তে শুরু করলো দ্বিতীয়বারের মতন। একা একা হাসছে আর ভাবছে ছেলেটা কত চালাক। এক প্রান্তে ঠিকানা, অপর প্রান্তে ভালোবাসার কথা। পাখি চুপি চুপি উঠে বসে। পাখি, আপু তুমি সায়ান ভাইয়ার দেওয়া চিঠি পড়ছো? আমি কিন্তু সব জানি, ভাইয়া কিন্তু অনেক সুন্দর, তোমার সাথে ভালো মানাবে। এলিজা, পাকনা বুড়ি, আপনি এখনো ঘুমাননি? পাখি, ঘুমাবো কি করে, পাশে বসে ফিস ফিস করে চিঠি পড়লে। তবে রে বলেই আদুরে আঁচে মায়ের শুরু করে এলিজা। পাখি কাত হয়ে এলিজাকে জড়িয়ে ধরে বলল, আপু আমার অনেক ইচ্ছা তোমার বিয়ে হবে, তুমি লাল বেনারসি শাড়ি পরবে, হাতে মেহেদি পরবে, আমাদের সায়ন ভাইয়া বর সেজে আসবে আর আমি নাচবো। এলিজা, সায়ন তোর মাথা খেয়ে নিয়েছে, চলেন এবার আপনি ঘুমাবেন, রাত অনেক হয়েছে, নয় শরীর খারাপ করবে।
সোহরাওয়ার্দী উদ্যানে একটা লাশ পাওয়া গেছে। অপূর্ব আহত কণ্ঠে বলল, এটা হতে পারে না, নিশ্চয়ই অন্য কারো লাশ হবে। বলেই চোখ মুখে হাত দেয়। চোখের কর্নারে রক্তে মাখা লাল কর্নিশ দেখা যায়। একজন কনস্টেবল বলল, স্যার, ডিসি সাহেব আপনাকে যেতে বলেছেন। অপূর্ব সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়। আশেপাশে মানুষ অনেক ভিড় করেছে। অপূর্ব লাশটার কাছে যেতেই থমকে দাঁড়ায়। কনস্টেবল বলল, স্যার, এটা তো রায়হান স্যারের লাশ। এটা শুনেই অপূর্ব থমকে যায়। শরীরের সমস্ত শক্তি নিমিষে নিস্তেজ হয়ে আসে। তৎক্ষণাৎ অপূর্বের ঘুম ভেঙে যায়। সকালটা ঠান্ডা হলেও শরীর থেকে পুরোপুরি ঘাম ঝরছে। অপূর্ব বিড়বিড় করে বলল, তার মানে এটা স্বপ্ন ছিল। উফ, আর একটু হলেই যেন আমার দম আটকে যেত। অপূর্ব উঠে হাত মুখ ধুয়ে নামতেই ল্যান্ডলাইনে ফোনের আওয়াজ বেজে ওঠে। ফোনের রিং পাওয়া মাত্রই অপূর্ব আতঙ্কিত হয়ে যায়। রাতের স্বপ্নটা না জানি সত্যি হয়ে যায়। এসব ভাবতে ভাবতে অপূর্ব ফোনটা তুলে। ওপাশ থেকে ডিসি সাহেব বলল, অপূর্ব, তাড়াতাড়ি থানায় আসো, গুরুত্বপূর্ণ কাজ আছে। বলে এই ফোনটা কেটে দেয়। সকালের স্বপ্নটা আবার সত্যি না হয়ে যায়। মনে মনে প্রার্থনা করতে থাকে অপূর্ব। অপূর্ব তৈরি হয়ে থানার উদ্দেশ্যে বের হয়। জয়া, খোকা, খাবারটা খেয়ে যা। অপূর্ব, না মা, জরুরি কাজ আছে। বলেই দ্রুত পায়ে বেরিয়ে যায়। জয়া, ছেলেটার চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি। দরজায় কড়া নাড়ার আওয়াজ। লুৎফা দরজা খুলেই দেখে পান্না মাস্টার, তার স্ত্রী মিনারা বেগম, চাঁদনির মা বাবা, সাথে তাদের ছোট ছেলে আয়ান। জয়া, ভাবি আপনি, কতদিন পর, সেই কবে থেকে আসতে বলছি আর আসার কোনো খবরই নেই। বলেই আলিঙ্গন করে জয়ার সাথে। মিনারা, বাড়ির বাকিরা কোথায়? জয়া, ওর বাবা বাহিরে গেছে আর অপূর্ব থানাতে। চাঁদনি, মা, তোমরা না বলেই চলে এলে। মিনারা, হ্যাঁ, তোর বাবার শরীরটা ভালো নেই, তাই ভাবলাম। মিনারা কি বলতে চাচ্ছে বুঝতে পারে জয়া। জয়া মৃদু হেসে বলল, জাহাঙ্গীর ফিরলেই আজকে ওদের বিয়ে নিয়ে আলোচনা করব। অপূর্ব তো আজকাল ঘরেই থাকে না, যদি বিয়ের পর রাখা যায়। চাঁদনি লজ্জা মুখ নিয়ে উপরে চলে যায়। জয়া, মিনারা সবাই আওয়াজ করে হেসে ওঠে। অপূর্ব কিছুক্ষণের মধ্যেই থানাতে উপস্থিত হয়। অপূর্ব, স্যার, কোনো খারাপ খবর নেই তো? ডিসি সাহেব, রায়হান নিখোঁজ, সবাই চিন্তিত, পুরো ডিপার্টমেন্ট লজ্জায় মরে যাচ্ছে। উপর থেকে কড়া হুঁশিয়ারি আসছে, একজন পুলিশ অফিসার নিখোঁজ। কি করছো তোমরা? একজন অপরাধীকে ধরতে পারছো না। অপূর্ব, স্যার, এটা নিশ্চয়ই কোনো সিরিয়াল কিলারের কাজ। ডিসি সাহেব, তুমি কি বলতে চাচ্ছ রায়হানকে ওই কিলার কিডন্যাপ করেছে? অপূর্ব আতঙ্কিত হয়ে বলল, স্যার, এমনটা মুখেও আনবেন না। ওর কিছু হবে না, ও একদম ঠিক আছে। আমরা ওকে খুঁজে বের করব। ডিসি সাহেব বললেন, যা করার করো। অপূর্ব সব পুরনো সিরিয়াল কিলারদের ফাইল নিয়ে একটার পর একটা পরীক্ষা করতে থাকলো। অপূর্ব একটা একটা ফাইল খুলতেই চোখে পড়ে 1980 সালের এক সিরিয়াল কিলারের ঘটনা। জানুয়ারি 1980 সাল। বান্ডি অরল্যান্ডো, যিনি ছিলেন একজন সিরিয়াল কিলার, তিনি একে একে 30টা খুন করে। তাদের খুন করে তাদের শরীর থেকে কিডনি, চোখ বের করে নেওয়া হতো এবং মেয়েদের অপহরণ করে ধর্ষণ করত, নিষ্ঠুরভাবে হত্যা করত সবাইকে। 1990 সালে বান্ডি নিজেই তার অপরাধ স্বীকার করে বিচারের মুখোমুখি হয় বান্ডি। সেখানে তাকে কিম্বারলি লিচকে অপহরণ ও হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আদালতে উপস্থিত প্রমাণগুলির মধ্যে রয়েছে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, তত্ত্ব আর লেক সিটি থেকে হোটেলের রসিদ। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে অনেক মৃত্যুদণ্ডের বন্দির মতো টেড বান্ডি তার অনিবার্য মৃত্যুর আগে কয়েক বছর কারাগারে কাটিয়েছিলেন। ফ্লোরিডা রাজ্যের কারাগারে 9 বছর পর 1990 সালের 24শে জানুয়ারি টেড বান্ডি মৃত্যুর ঘটে, যখন তাকে বৈদ্যুতিক চেয়ারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অপূর্ব ফাইলটা রেখে দেয়, ভাবতে থাকে। বান্ডি নিজেই তার অপরাধ স্বীকার করে, তারপর তাকে ধরতে পারে, তাও 10 বছরের ব্যবধানে। আমরা কি করে একে ধরবো? কি চায় এখুনি? যার টার্গেট শুধু 27 বছরের ছেলেরা। ভাবতে ভাবতে অপূর্বর মাথা ব্যথা শুরু হয়, চেয়ারে বসে পড়ে। পকেট থেকে এলিজার নূপুরটি বের করে দেখছে। অপূর্ব একা একা বিড়বিড় করে বলল, যখনই তোমার নূপুরটি দেখি তখনই মনে এক অদ্ভুত শান্তি চলে আসে। হাজারটা চিন্তার মাঝে প্রিয় মানুষটির ভাবনায় পারে সমস্ত দুশ্চিন্তা দূর করতে। আজকেই মা বাবাকে গিয়ে এলিজার কথা বলবো। হয়তো এলিজার জন্য এ কাজে মন বসছে না। সন্ধ্যা 7টা নাগাদ সবাই জয়ার ঘরে বসে চা খাচ্ছে আর বিভিন্ন গল্পে মশগুল হয়ে আছে। লুৎফা সবাইকে পিঠা দিচ্ছে। অনেকদিন পরে জয়ার ভাই ভাবি এসেছে, তাদের জন্য নানান ধরনের আয়োজন। জয়া জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ গো, অপূর্বর বিয়ে উপযুক্ত হয়েছে, এখন তো ওর বিয়ে নিয়ে ভাবা উচিত। জাহাঙ্গীর চাটা টেবিলের উপর রেখে বলল,
আমি আর কি বলবো। অপূর্ব আর চাঁদনি যখন খুব ছোট থেকেই আমরা ভেবে রেখেছি চাঁদনিকে আমাদের ঘরের বউ বানাবো, আমাদের কোনো আপত্তি নেই। মিনারা বলল, তাহলে তো হলোই। কি হলো বলেন বিয়ান সাহেবা? জয়া চাঁদনিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর কোনো আপত্তি নেই তো মা? চাঁদনি নাসূচক মাথা নাড়ে। দরজায় কড়া নাড়ার আওয়াজ। লুৎফা দরজা খুলে দেখে অপূর্ব। অপূর্ব, বাড়ির সবাই কোথায়? লুৎফা, সবাই আপনার বিয়ে নিয়ে আলাপ আলোচনা করছে জয়া আফার ঘরে। অপূর্ব কিছুটা রাগান্বিত হয়ে বলল, মানে কি বলছেন এসব? আমাকে কেউ কিছু না জিজ্ঞেস করেই বিয়ের আলাপ আলোচনা শুরু করে দিয়েছে? অপূর্ব জয়ার ঘরে চলে যায়। অপূর্ব কড়া গলায় বলল, মা বাবা তোমাদের সাথে কথা আছে, আমার ঘরে এসো বলেই চলে যায় সে। জয়া ও জাহাঙ্গীর বিস্ময়কর হয়ে ওঠে। কি হয়েছে আবার এই ছেলের? অপূর্ব দেয়াল ঘুরে দাঁড়িয়ে আছে। জয়া, কি হয়েছে বলবি তো? অপূর্ব, মা আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করব। তোমরা আমাকে কিছু না জানিয়ে বিয়ে ঠিক করে ফেললে। জয়া, কি বলছিস এসব? তুই যখন ছোট তখন থেকে ভেবে রেখেছি চাঁদনিকে তোর বউ বানাবো। অপূর্ব, মা আমি কোনো কথা শুনতে চাই না, আর চাঁদনি আমার বোন, অন্যথায় কিছু না। জাহাঙ্গীর, সে কোথাকার মেয়ে? অপূর্ব, তিলকনগর। তিলকনগর নামটা শুনতেই জাহাঙ্গীরের চোখগুলো ছানাবড়া হয়ে যায়, কপাল থেকে ঘাম ঝরতে থাকে। জাহাঙ্গীর থ মেরে খাটে বসে পড়ে। জাহাঙ্গীর, কি বলছিস তুই এসব? আর কি কোনো জায়গা পেলি না? অপূর্ব, ভালোবাসার জন্য কোনো জায়গা, জাত বেজাত ধনী গরিব এসব মানে না। জয়া, ব্যাপারটা এরকম নয়। অপূর্ব, তাহলে কি? জয়া কিছু বলতে গিয়েও থেমে যায়। অপূর্ব, যদি তোমার রাজি না থাকো তো বলতে পারো, তাহলে আমি এখান থেকে আজই চলে যাব। জয়া, খোকা, তোর মামিকে কি বলবো? তারা তো তোর আর চাঁদনির জন্যই এসেছে। অপূর্ব শান্ত স্বরে বলল, তা আমি সামলে নেব। তিলকনগর ভোর ঠিক 6টা নাগাদ হঠাৎ করে নীরার শাশুড়ির কান্নার আওয়াজে ধ্বনিত হতেই এলিজা সহ সকলের ঘুম ভেঙে যায়। রমজান, কি হয়েছে? চলো গিয়া দেখি, এত সকাল সকাল কি হলো? বুক থাপড়ে থাপড়ে কান্না করছে নীরার শাশুড়ি আনোয়ারা। নীরাকে কখনো ছেলের বউ মনে করতো না, নিজের মেয়ে থেকেও বেশি ভালোবাসতো। আনোয়ারা, এ কি হলো? কে আমার নীরার এরকম অবস্থা করলো? কে ওর জানটা কেড়ে নিল? বলেই অঝরে কান্না শুরু করে দিল। বাড়িতে মোটামুটি অনেক মানুষজন ভিড় করেছে। উঠানে একটা লাশ, লাশটা আর কারো নয়, নীরার। জয়তুন হতভম্ব হয়ে যায়। এলিজা আনোয়ারার কাছে এগোয়, সান্ত্বনামূলক কণ্ঠে বলল, চাচি কেঁদো না। কি হলো? কখন হলো? কান্না তার থামছেই না। পাশ থেকে এক লোক বলে উঠল, আমি যখন ফজরের নামাজ পড়তে বের হই তখন ছোট রাস্তার পাশে নীরার লাশ পাই, কিন্তু ওর তো কোনো শত্রু নেই, নম্র ভদ্র ছিল। ওর এরকম খুন কে করলো? রমজান লাশের উপর থেকে চাদরটা সরাতেই নীরার হাতের মুঠোয় বেলিফুলের একটা মালা পায়। রমজান বেলিফুলটা ধরে দূরে ফেলে দেয়। পাখি মালাটা দেখে ফেলে। নীরার শাশুড়ি কান্না থামাতে পারছে না। পাখি মালাটা মাটি থেকে তুলতেই এলিজা হাত থেকে মালাটা নিয়ে ফেলে দেয়। এলিজা, মৃত মানুষদের কোনো কিছু ব্যবহার করতে নেই। পাখি এলিজাকে জড়িয়ে ধরে বলল, আপু, কেউ কি নীরা ভাবিকে মেরে ফেলেছে? এলিজা, জানি না কে, তবে উনি ঠিকই ওনার সাজা পাবে। একজন বয়স্ক লোক পাশ থেকে বলল, হয়তো কোনো দুশ্চরিত্রা লোকের কাজ, ধর্ষণ করে মেরে ফেলেছে। দেখছো না, হাতে একটা বেলি ফুলের মালা, মনে হয় প্রেম নিবেদন করতে এসেছিল, যখন না করে তখন ধর্ষণ করে মেরে ফেলে। রমজান, যা হওয়ার হইছে। ফেরেস্তার মতো মাইয়াডারে যে মারছে, ওর দিন ভালো থাকতে পারবো না। তোমরা গোসলের ব্যবস্থা করো, লাশ বেশিক্ষণ না রাখাই ভালো। জয়তুন এলিজাকে ঘরে নিয়ে যায়। এলিজা কান্না করছে। পাশ থেকে জয়তুন ভেজা কণ্ঠে বলে উঠল, দুজন বন্ধুর মতো ছিলিস, সারাদিন কত গল্পগুজব করতিস, আজ তুইও একা হয়ে গেলি। জয়তুন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কে মারলো ওকে? কতই না ভালো ছিল। মারছে হয়তো রাতে, কিন্তু মাঝরাতে বাহিরে কি করতেছিল নীরা? হাজারটা প্রশ্নে যেন জয়তুনের মাথা ধরে যায়।